ঈদ মোবারক। সবাই কেমন আছেন প্রিয় দর্শক? আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেলের ঈদের স্পেশাল প্রোগ্রাম ঈদ সালামি পাওয়ার বাই পারফেক্ট ইলেকট্রনিক্সে। আমাদের প্রতি পর্বের মতো আজকেও একজন অতিথি আছে, যার সাথে আমরা পরবর্তী কিছু সময় বিভিন্ন রকম কথা বলবো, আড্ডা দিব, মজা হবে, হাসাহাসি সব কিছুই হবে। আজকে আমাদের সাথে আছে অভিনেত্রী, উপস্থাপক এবং নাট্যকার এলিনা শাম্মী। চলুন, ঈদ মোবারক। ঈদ মোবারক। অনেকদিন পর দেখা বন্ধু তোমার সাথে। হ্যাঁ, অনেকদিন পর। আর খুব সুন্দর একটা কালারফুল ঈদের মতো, ঈদের একটা আমেজ এনে দিয়েছে, ভালো লাগছে। থ্যাংক ইউ, তোমাকে ভীষণ সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওতে বরাবরই অনেক সুন্দর। এবং মনে আছে আমাদের কিন্তু প্রথম পরিচয় কিন্তু তোমার অনুষ্ঠানেই, টেলিভিশন চ্যানেলের প্রোগ্রামে আমি অতিথি হিসেবে গিয়েছিলাম গান শোনাতে। এবং সেটা একবার না, একাধিক অনেকবার। তুমি ছিলে হচ্ছে গেস্ট আর আমি হোস্ট। তো এই যে শুধু চেয়ার টিকি ছিল, জায়গা বদল করা ছিল, এটাই ছিল মজার বিষয়। তবে আজকে কিন্তু আমরা দুজনই উপস্থাপক, দুজন অতিথি। মানে তুমি চাইলে আমাকে প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার প্রয়োজন হলে আমি অবশ্যই জেনে নিব। আচ্ছা, এখন আমরা জানি যে এলিনা শাম্মী একদম পুরোদস্তুর অভিনেত্রী। অনেক কাজ আমরা তার দেখছি এবং সামনে অনেক কাজ আসছে। তো এখন উপস্থাপনার জায়গাটা কি মিস করো কিনা, এটা একটু শুরু করি। উপস্থাপনার জায়গাটা মিস না করে তো আসলে কোনো উপায় নেই। এই যে মনে করো যে তুমি ওখানে বসে আমাকে জিজ্ঞেস করছো, এটাই তো আমি মিস করছি, যে আরে ওই জায়গাটা আমার ছিল। তো মিস তো সবসময় করব, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে গত 2-3 বছর ধরে যেমন উপস্থাপক তকমাটা আমার গায়ে একেবারে খুব পাকাপোক্তভাবে লেগে গিয়েছিল। তো ওইটাকে একটু দূরে সরানোর জন্য চেষ্টা করছিলাম যে আমি অভিনয় শিল্পী, আমাকে অভিনয় শিল্পী হিসেবে সবাই একটু চিনুক, যেহেতু আমি এখানে ফোকাস করছি এবং সবাই গ্রহণ করছে, দর্শকও গ্রহণ করছে অভিনয় শিল্পী হিসেবে। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে একটু উপস্থাপক তকমাটা একটু সরিয়ে রাখি। সেজন্য বড় বড় শোগুলোতে, বিভিন্ন স্পেশাল শোগুলোতেও যে টেলিভিশন চ্যানেল থেকে অফার আসলেও আমি সেই লোভ সংবরণ করেছি যে না, উপস্থাপনা করব না, অভিনয়ই করি, একটু চিনুক না অভিনয় শিল্পী হিসেবে। সেই জন্য আসলে মিস করলেও খুব বুকে পাথর আটকে আমি ওটাকে একটু সরিয়ে রেখেছি। হ্যাঁ, আসলে না বলতে পারাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কখন কোথায় না বলতে হবে এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। আসলেই তাই। আচ্ছা, ঈদের অনুষ্ঠান, আমাদের ঈদের সময় আছি, সালামি নিয়েও কথা হচ্ছে। ঈদ সালামি অনুষ্ঠানের নাম। তো সালামির কথা জানতে চাই, সালামি দিতে ভালো লাগে বেশি নাকি নিতে ভালো লাগে? সালামি নেয়া তো ভুলে গেছি, বড় হয়ে গেলে তো সালামি নেয়া ভুলে যাই। সেই সময়ে ছোটবেলা তো একটা টার্গেটই ছিল যে ছোট একটা ব্যাগ ঘাড়ে করে নিয়ে এবাড়ি ওবাড়ি ঘোরা। আমার নানা বাড়ি বাগেরহাটে, আমরা ওই জায়গাতেই ঈদ করতাম, ছোটবেলার ঈদগুলো। এবং ওখানে আমার চাচারা আছেন এবং বিভিন্ন আত্মীয় স্বজনরা রয়েছেন ঘনিষ্ঠ। তো এটা তো একটা রেওয়াজ আমাদের, যে ঈদের সকালবেলা সালাম করে টাকা দিয়ে দিবে, এবং নতুন নতুন টাকা। আব্বু দেখতাম কোথা থেকে যেন নতুন টাকা কালেক্ট করে ফেলতো, মানে 100 টাকা, 200 টাকা। হ্যাঁ, এই বান্ডিলগুলো 20 টাকা, 500 টাকা, এগুলার নোট তার কাছে একদম নতুন থাকতো ঈদের আগে, এবং সে সবাইকে ওটা দিত। এইটাই একটা সব থেকে বড় চমক ছিল, যে নতুন টাকা নিব। তখন তো বুঝতাম যে ব্যাংকে গেলেই পাওয়া যায়, তখন কোথা থেকে নিয়ে আসছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাড়িতেই যেতাম না কেন, খুবই সহজে তারা সালামি দিত। এই সালাম করিস না কেন, এখনো সালাম কর। জাস্ট তারা যদি, আমরাও অনেক সময় লজ্জায় একটুখানি আড়ষ্ট লাগতো যে সালাম করব টাকার জন্য। হ্যাঁ, তারপর কি তারাই বলতো যে সালাম কর, টাকা নিবি না। মানে এটা কিন্তু খুবই মফস্বলের একটা রেওয়াজ। এটা খুব একটা মিস করি মনে হয়। আর আজকাল তো খুবই, আমাদের যারা অনেক ছোট, ওরা তো খুবই স্মার্ট, ওরা তো বাসা পর্যন্ত সালাম করতে আসা সেটা অনেক দূরের কথা, ফোনেই বলবে বিকাশ করে দাও। তো তো এখন সিস্টেমটাই পরিবর্তন হয়ে গেছে। তো এখানে দুই সময়ের ভেতরে অনেক পার্থক্য এবং সিস্টেমেও পার্থক্য, কিন্তু দুইটাই খুবই সুইট। ওটাও সুইট ছিল, এখন যেটা সেটাও অনেক সুইট। হ্যাঁ, মানে এখন আমি বলি যে তোদের সালামের কোনো খবর নেই, তোরা খালি সালামি চাস, ব্যাপারটা বুঝি না। বলে কি সালামি, এই যে অনলাইনে সালামি করে দিলাম ভার্চুয়ালি, এখন সালামি পাঠায় দাও। সেইটাই না, আসল কথা কি দেখো, যে সোশ্যাল মিডিয়া যেটাকে বলি আমাদের ফেসবুক। হ্যাঁ, তো ফেসবুকটা কি, আমরা যেমন পাড়া মহল্লায় একসঙ্গে থাকতাম, তারপরে মনে করো একই শহরের ভেতরে একসঙ্গে থাকা, মনে করো একই দেশের ভেতরে থাকা। সেই সময় আমরা কি করতাম, রিক্সায় চড়ে, গাড়িতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতাম, আত্মীয় স্বজনের সাথে দেখা হতো, কুশল বিনিময় হতো। এই ওর নামে কুৎসা করলেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হতো। এখন কিন্তু সেটা যেতে হয় না। আমাদের
সোশ্যাল মিডিয়ার বিশাল জায়গা, আমাদের যা খুশি তাই আমরা সেখানে বলতে পারি, আমরা সেখানে সভ্যতাও দেখাতে পারি, আমরা সেখানে অসভ্যতাও দেখাতে পারি। তো আগে একটা বিষয় ছিল যে মুরব্বীদের সামনে আমাদের সোশ্যাল মিডিয়া, আমাদের ফ্রেন্ড লিস্টে বা আমাদের ফলোয়ার অনেক আমাদের মুরব্বীরা থাকেন, কিন্তু আমাদের অগ্রজরা থাকেন, শ্রদ্ধেয়। আমরা কিন্তু সেই জ্ঞানটা এখন আর আমাদের নাই যে তারাও আছেন আমাদের সাথে। হ্যাঁ, আমরা অসভ্যের মতো বা এরকম নেতিবাচক অনেক কিছু বলে ফেলি, লিখে ফেলি, যেটা তাদের নিতে কিন্তু কষ্ট হয়। আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু আমাদের মুরব্বীদের সামনে এই ধৃষ্টতা কখনো দেখাইনি। আমরা কিন্তু তাদেরকে মেনে চলেছি, যদিও অন্যায় করেছি সরি বলেছি, পায়ে ধরে মাপ চেয়েছি। তো সেই জায়গাগুলা হচ্ছে মাঝে মাঝে খুবই কষ্ট দেয়। আমি যখন দেখি যে এই রকম সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট যেগুলো আসলে নিতে কষ্ট হয়, তখন আমি ফিল করি যে আমাদের যারা অগ্রজ আছেন, আমার ফেসবুকে আমার মামা, চাচারা, আমার ফুপুরা, আমার খালারা, আমার সবাই আছেন। হ্যাঁ, তখন যখন এই সব পোস্টগুলা করে বা নিশ্চয়ই যারা করছে তাদেরও এরকম অগ্রজরা তাদের সাথে আছে, এই বিবেচনায় কিন্তু তারা যায় না। তো আমার কাছে মনে হয় সময় বদলেছে, সবকিছু অনেক উন্নত হয়েছে, কিন্তু বোধের জায়গা থেকে আমার মনে হয় অনেক পিছিয়েছে, তাই না? এটা একদম সত্যি কথা, মানে বোধের জায়গায় যে আমাদের নেই, এবং যেটা বোঝা যায় যে এখনকার কিছু তথাকথিত ফেসবুক চ্যানেলের শো এবং উপস্থাপনার ধরন দেখলে, এবং একজন সিনিয়র উপস্থাপক হিসেবে আমি জানি এক্ষেত্রেও তোমার অনেক কিছু বলার আছে। সেটা তো থাকবেই। তো আমার কাছে মনে হয় যে তুমি এটা কি, এটা একটা স্টেশন মানে ধরো তুমি একটা বাড়ি, তোমার বাড়িতে তুমি আমাকে ডেকে এই তুমি হচ্ছ এই তুমি এরকম করেছিলে কেন, এই তুমি এরকম জীবনেও আমরা দেখেছি যে আমার বাড়িতে মেহমান আমি ডেকেছি যে তোমাকে আমি পোলাও বিরিয়ানি খাওয়াবো, সেখানে তোমাকে চপটাঘাত করেই যাচ্ছি, তোমার কি খুঁত, তোমার কি দোষ, তুমি কি দুষ্টু ছিলে, সেগুলোই তুলে যাচ্ছি, তোমাকে অপদস্থ করে করে তোমার ভিউয়ের রাজ্যে আমি নিজেকে ভাসিয়ে দিচ্ছি। এ কোন ধরনের মানে উপস্থাপনা কি আদৌ এটা উপস্থাপনা, নাকি মানুষ ডেকে হচ্ছে যে বেঁধে পিটানোর মতো হচ্ছে পরিস্থিতি? মানে একদম আসলে সীমা কতটুকু থাকা উচিত প্রত্যেকের, সেটাই মানুষ একদম সম্পূর্ণভাবে সীমা লঙ্ঘন করা হয় এখানে। এবং মানুষকে আমি মনে করি যে এটা মানবাধিকারও হচ্ছে লঙ্ঘন করা হয়, যে একটা মানুষকে ডেকে যে এইভাবে করে প্রশ্নগুলো করা হয়, খুব কষ্ট পাই। এবং ফেসবুকের যেটা মানে এলিনাকে বিশেষ করে আমরা যেভাবে চিনছি, একজন প্রতিবাদী অভিনেত্রী, যে কোনো সত্যের সাথে সে সবসময় থাকে, এবং তুমি কিন্তু বিভিন্ন মানে মিডিয়াতে বিভিন্ন অন্যায়ের বিরুদ্ধে খুব সরব থাকো এবং নাম মেনশন করে, সেটা নিয়ে কথা বলবো। তার একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, আপনারা দেখছেন ঈদ সালামি, কোথাও যাবেন না, সাথেই থাকুন, ফিরে আসছি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন ঈদ সালামি, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স। ফিরে যাচ্ছে এলিনা শাম্বির কাছে। তো এই যে কয়েকদিন আগে আমি দেখলাম যে একজন অভিনেত্রীর ব্যাপারে লিখছিলে তুমি, যে আসলে অনেকে বলে না যে আমি এখন ভালো হয়ে গেছি এই জন্য অভিনয় ছেড়ে দিচ্ছি, কিংবা হচ্ছে যে আমার সন্তান বড় হয়ে গেছে আমি অভিনয় ছেড়ে দিলাম। তার মানে হচ্ছে আমার কাছে মনে হয় এরকম যে তার মানে কি সে এতদিন একটা বাজে কাজ করতো, অভিনয় করা কি কোনো বাজে কাজের মধ্যে পড়ে? ভালো হওয়ার সাথে অভিনয় ছেড়ে দেওয়ার কি সম্পর্ক? এবং এই ব্যাপারগুলো যে তুই লিখছিস, মানে এইটা নিয়ে একটু আমি জানতে চাই। এখন এখানে না সত্যি কথা বলতে কি সবাইকে নিয়ে কি তুমি আমি কথা বলতে পারি, সেই যোগ্যতাও কিন্তু তাদের নেই। হ্যাঁ, আমি যেটা বলবো খুব স্পষ্ট করে বলবো, মনে করো যে তোমার বাসায় তুমি একটা সোফা কিনবা, হ্যাঁ, সোফা কিনে নিয়ে আসলা তুমি নিজের টাকা খরচ করে, হ্যাঁ, এটা তোমাকে কেউ স্পন্সর করেনি, তুমি নিজের পয়সায় সোফা কিনে ওইটাই তুমি শুয়ে থাকো, বসে থাকো, হ্যাঁ, যা খুশি তাই করো, কারো কিন্তু কিছু বলার নেই। এখন যদি তুমি সেই সোফাটাকে মানুষের কাছে শো করো, এই দেখো আমার এত সুন্দর একটা সোফা, এই দেখো সোফাটা কিন্তু সুন্দর, বলো সুন্দর বলো, হ্যাঁ, এখন যদি এইটা তুমি মানুষকে ফোর্স করো, সাধারণ পাবলিককে যদি তুমি ফোর্স করো এই দেখো আমার সোফাটা সুন্দর, বলতে হবে কিন্তু তোমার। তেমনি মনে করো মিডিয়াতে যারা নিজের পয়সা খরচ করে হিরো এবং হিরোইন হতে চায়, তাদেরকে তো দর্শক কখনো চায়নি। তুমি আসলে ভাই কবে আর যাচ্ছ কবে, তাই তো। এবং তোমার আসার কি দরকার ছিল, তোমার এখানে কি কাজ? তুমি ভুল উচ্চারণে সারা জীবন অভিনয় করে যাবা, দর্শককে তাই দেখতে হবে, তাই গিলতে হবে, তাই ভালো বলতে হবে, এটা তো দর্শকের উপরে তোমার একটা মানে কি বলবো অবিচার।
হ্যাঁ, এবং দর্শক ওটা নিতে চায় না, তুমি জোর জবরদস্তি তাকে নেয়াবাই। তো এই যে চেষ্টাটা তাদের, এটাই এক ধরনের মানে প্রহসন। এবং এখানে চেহারা দেখানোর জন্য তারা কিন্তু এমন কোনো কিছু নাই যে করে নাই। হ্যাঁ, টাকা খরচ করা থেকে শুরু করে যে কোনো ধরনের চেষ্টা দেখিয়েছে। এখন এক সময় এসে যদি বলে না আমার ছেলে মেয়ে বড় হয়ে গেলে ওরা কি বলবে, হ্যাঁ যা করে এসছো এতদিন ভুলভাবে করো আর শুদ্ধভাবেই করো, তা কি মুছে যাবে? এই অনলাইনের যুগে আর এই ডিজিটাল এই ইসের যুগে কি ওটা কি মুছে যাওয়া সম্ভব? যে জায়গায় তুমি কাজ করে নেম ফেম কামালে, যে জায়গায় তুমি কাজ করে, হ্যাঁ এটা হতে পারে যে তুমি আমি কাজ করি, কম পাই বেশি পাই, এখান থেকে আমরা আর্ন করি এবং সেটাই আমাদের জীবিকা। ওরা নিজেরা পয়সা দিয়ে এক একটা কিছু বানিয়ে নিজেরা কিছু হয়েছে, ওদেরকে কেউ টাকা দিয়ে কিছু করায়নি হয়তো। এই একটা পার্থক্য আমাদের সাথে ওদের সাথে আছে, অনেক বড় পার্থক্য। আমাদেরকে টাকা দিয়ে মানুষ কাজ করায়, ওরা নিজেরা টাকা দিয়ে কাজ করে মানুষকে দেখানো, এটা অনেক বড় পার্থক্য হতে পারে সেটা। কিন্তু নেম ফেম তো কামিয়েছে যথেষ্ট পরিমাণে। সেই জায়গা থেকে আজকে তোমার এই যে কথাটা তুমি বলছো এটা যে মানুষ শুনছে, কেন শুনছে? তুমি এই জায়গায় কাজ করেছো, সেই মন্দ জায়গাটার কারণেই তো তোমাকে মানুষ চিনতে পারছে, তাই না? তো সেই জায়গায় তোমাকে কে আসতে বলেছে, কে যেতে বলছে, কে এই জায়গাটাকে অপমান করতে বলছে? এই অধিকার ভাই তোমাকে কে দিল? এই অধিকার তুমি রাখোই না। এখানে অনেক সভ্য মানুষ কাজ করে, অনেক শিক্ষিত মানুষ কাজ করে, অন্যান্য সেক্টরে কাজ করার মতো অনেক যোগ্যতা সম্পন্ন মানুষ এখানে কাজ করে। এখানে আবুল হায়াতের মতো একজন মানুষ এখানে তার প্রফেশনকে ফেলে এসে কাজ করে, অপি করিমের মতো একজন মানুষ এসে কাজ করে, তৌকির আহমেদের মতো মানুষ এসে কাজ করে। এরকম বহু মানুষ আছে যাদের অন্য সেক্টরে কাজ করে কোটি টাকা কামানো যোগ্যতা আছে, সেটা ফেলে এসে এখানে শুধুমাত্র শিল্পের প্রতি আগ্রহ, ভালোবাসা, একান্ত প্রচেষ্টা এখানে তারা দেখায়। সেই জায়গাকে এই সামান্য অযোগ্যতা দিয়ে সারা বছর তুমি ঠেলাঠেলি করবা, হ্যাঁ কাজের কাজ কিছুই হবে না, দিন শেষে এসে বলবা যে আমি ভালো হয়ে গেছি, তার মানে অন্য মানুষরা সবাই মন্দ এখানে? এটাই প্রশ্ন ছিল। আচ্ছা, আমরা এখন একটা র্যাপিড ফায়ার রান করি, ঠিক আছে? দ্রুত কিছু খুব সহজ প্রশ্নের উত্তর। না ওরে বাবা, আমি কিন্তু খুবই ভয় পাই। না, এখানে কোনো ভাইরাল প্রশ্নের মতো কোনো প্রশ্ন থাকবে না, খুবই সুন্দর সুন্দর প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, প্রিয়জনেরা কিংবা বাড়ির লোকেরা কি নামে ডাকে? শাম্মী নামে ডাকে। পাহাড় না সমুদ্র? আমার তো দুইটাই, যে কোনো একটা। সমুদ্র বেশি। মিলে গেছে। দেশ না বিদেশ? এতে তো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, তাই না? হ্যাঁ, ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে। দেশ মাটি তো আমার নিজের মাটি, এটা তো অপছন্দ করার কিছু নাই। মানুষগুলো বাদ যদি একটু কমানো যেত তাহলে বিদেশ ভালো লাগে, কারণ ওখানে মানুষ ভালো। হ্যাঁ, এটাই হচ্ছে আমার কাছে মনে হয়। আমাদের মানসিকতা যদি পরিবর্তন করা যেত। মানসিকতা পরিবর্তন বলতে আমি যখন এসে তোমার এয়ারপোর্টে নামবো তখন থেকেই আমার না কিরকম হার্টবিট বেড়ে যায় যে এই যে কি ব্যবহার দেখবো, এই আমাকে এখন ট্রলি নিয়ে ঠেলবে, এই সরো তুমি, আমি আগে যাব। এই জন্য দেশ তো আমার এই দেশ, এটা অপছন্দ কেন করব? কিন্তু বিদেশে যখন যাই মানুষগুলো দেখলে আফসোস লাগে যে আহারে আমাদের দেশের মানুষগুলো যদি এরকম হতো। এক্স্যাক্টলি। প্রিয় স্থান? খুলনা। প্রিয় খাবার আমি খুব সুইট লাভার। তার মধ্যে কোন বিশেষ মিষ্টিটা পছন্দ? রসগোল্লা ভালো লাগে। প্রিয় রং? আমি অনেকগুলো তো প্রিয় রং আছে। বেগুনি, হালকা বেগুনি সব থেকে ভালো লাগে, তারপরে পিঙ্ক, তারপরে সাদা কালো তো যেন কমন, ভালোই লাগে। সবুজ পছন্দ। বোঝা যাচ্ছে অনেক রঙই পছন্দ। প্রিয় পোশাক? শাড়ি। প্রিয় কাজ? আমার কাজগুলোর ভেতরে না, কোন কাজ করতে ভালো লাগে? এই প্রফেশন, ক্যামেরার সামনে কাজ করতে ভালো লাগে। ওকে। কেমন জীবন চাও? নির্ঝঞ্ঝাট, সুস্থ, সুন্দর, শুদ্ধ জীবন। সবচেয়ে আনন্দময় ঈদের একটা অভিজ্ঞতা বলো। ছোটবেলার ঈদগুলো প্রত্যেকটাই একই রকম ছিল, একই রকম অনুভূতি। সকালবেলা উঠেও যে তোমাকে শুরুতে বললাম সালামি পাওয়া, আম্মু অনেক কিছু রান্না করে টেবিল ভরে রাখতো, আব্বু, আমি আর ভাই আমরা মিলে সেগুলো মজা করে খেতাম। এই অভিজ্ঞতাগুলো একেবারে মানে তুলনা হবে না। এমন একটা প্রশ্ন যেটা শুনলেই খুব বিরক্তি লাগে,
অনেক সময় মনে করো যে আমরা শুটিং টানা করতে করতে হেলদি হয়ে যাই, তুমি এত মোটা হচ্ছ কেন? আবার মনে করো যে অনেক পরিশ্রম করে শুটিং করতেছি, শুকিয়ে গেলাম, এই তুমি এত শুকাইছো কেন? হায় আল্লাহ, এই যে এইসব যে উইয়ার্ড প্রশ্নগুলো আছে না, আমি মনে করি যে শুধু এটা আমাকে না, এটা কাউকেই না, শুধু মোটা আর চিকন বলে না, এই তোমার চাকরি চলে গেছে, এই তুমি বেতন পাও কত? সবচেয়ে বিরক্তিকর মুহূর্ত? বিরক্তিকর মুহূর্ত কেউ যখন আমাকে মিথ্যা কথা বলে, ওইটা যখন আবার প্রমাণ হয়ে যায় যে ও মিথ্যা বলছে, চোখে চোখ পড়ে যখন, এটাই সব থেকে বিরক্তিকর। কোনো সম্পর্কের ক্ষেত্রে সবচেয়ে কোন দিকটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? বিশ্বাস। গুড, শেষ। সোজা ছিল না? হ্যাঁ। এখন হচ্ছে যে আমাদের অনুষ্ঠান যেটা হচ্ছে যে একদম শেষের দিকে আমি দেখতে পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে যে সে এত আড্ডা জমে আছে আমাদের লিনা, যে আসলে 4-5টা এপিসোড একসাথে করে একটা এপিসোড করা উচিত ছিল। আসলে শেষ হয়ে গেছে তোমার অনুষ্ঠান? হ্যাঁ, প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু একটা পার্ট বাকি আছে। আচ্ছা, তুমি তো আমাকে সালামি টালামি কিছু দিবা না? সালামি কে কাকে দিবে? আমি তোমার ছোট না? কে ছোট? ঠিক আছে, আজকাল বড়দেরকেও সালামি দেয় মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে বড় কি না হলে আমি একটা উপহার দিই, সালামি না হোক, তুমি আমার যেহেতু বড়, সেহেতু সালাম করি আমি, তুমি আমাকে হচ্ছে সালামি দাও। আচ্ছা, সালামি করতে হবে না, উপহার আমি দিচ্ছি তোমাকে। ঠিক আছে, সেটা হচ্ছে একটা সুন্দর উপহার পারফেক্ট ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে। থ্যাংক ইউ। খুব সুন্দর। এটা কি জিনিস? এটা হচ্ছে হিটার এবং কুলার, মানে গরমকালে এটা রুম ঠান্ডা করবে এবং ঠান্ডার সময় এটা রুম গরম করবে। পারফেক্ট ইলেকট্রনিক্স এর হিটার এবং কুলার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা নিয়ে আমি শুটিং এ যাব। অবশ্যই। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবং এখন যেটা হচ্ছে, সবার শেষে, অনুষ্ঠান শেষ হওয়ার আগে তোমাকে আরেকটা ছোট্ট পরীক্ষা দিতে হবে। ওকে। একটু 2 লাইন গান গাইতে হবে। আমি? হ্যাঁ, এবং যেহেতু ঈদের সময় এবং রমজানের রোজা, সেই গানটা 2 লাইন শুনতে চাই, এবং আমার ধারণা দর্শক শ্রোতারা শুনতে চায়। তো তুমি গাও। আমার কাছে তো শুনে অভ্যস্ত, তো তোমার কাছ থেকে গাইলে সেটা হচ্ছে অন্যরকম ব্যাপার হবে। আমি তো শিল্পী না রে, আমি তো শিল্পী না। ওকে, চলো আমার সাথে তুমি গলা মেলাও। তুমি গাও, আমি সাথে গাই। ওকে, তবে শেষ করার আগে একটু দর্শকদের তুমি কিছু বলতে চাও? আমি দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, যে যেহেতু দেশের পরিস্থিতি একটু এলোমেলো, হ্যাঁ, গুছিয়ে যাবে খুব অল্প দিনের মধ্যেই, খুব সুন্দর একটা সময় আমরা পাবো, এটা আমাদের প্রত্যাশা। সবাই ধৈর্য ধরে ভালো কিছু কাজের জন্য অপেক্ষা করুন, এবং হলে যে ছবি দেখুন। এবার ঈদে অনেকগুলো ছবি আসছে, ভালো ভালো ছবি, সব ছবি দেখুন। আপনারা হলে যত যাবেন তত আমরা কাজের অনুপ্রেরণা পাবো, আর লগ্নিকারকও অনেক বেশি টাকা লগ্নি করতে উৎসাহিত হবে। তো ভালো থাকবেন, ঈদ মোবারক, দোয়া করবেন। দর্শক, আমি বিদায় নিচ্ছি আজকের মতো। আগামীকাল আবারও দেখা হবে ঈদ সালামিতে। সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক। চলো গান করি। আমি কিন্তু শিল্পী না, তুমি গাও, আমি তোমার সাথে গাই। শুরু করো। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকে। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশি রে, তুই আপনাকে আজ বিলিয়ে দেশন আসমানি তাকে।